পড়ছিলাম আমার কাছে তুমি অন্যরকম, কলমে সানা শেখ, পর্ব সংখ্যা 10। ছেলে মেয়েকে দুই পক্ষের ভীষণ পছন্দ হয়েছে। ইলহামের বাবা ইশতিয়াক মির্জা বললেন, আমাদের দুই ফ্যামিলিরই তো পছন্দ হলো ছেলে মেয়েকে। আপনারা তাহলে কবে আসছেন আমাদের বাড়িতে? বাইজিদ সরকার বললেন, শুক্রবারের আগে তো কারোর সময় হবে না। শুক্রবার তো অনেক দেরি এখনো। আমাদের মতন আপনারাও না হয় সন্ধ্যার পরপরই আসুন আগামীকাল। আগামীকাল? হ্যাঁ, আমরা আর বেশি দেরি করতে চাইছি না। আপনাদের সময় সুযোগ হলে আগামীকালই আসুন। বিল্লাল সরকার ছোট ভাইয়ের দিকে তাকিয়ে নিচু স্বরে বলেন, পছন্দ যখন হয়েছে তখন আর দেরি করে কি হবে? আগামীকালই যাই। বাইজিদ সরকার ইশতিয়াক মির্জার দিকে তাকিয়ে বলেন, আচ্ছা তাহলে আমরা আগামীকালই আসব। বাবার কথা শুনে চোখ তুলল প্রার্থনা। কিছুক্ষণ বাবার দিকে তাকিয়ে থাকার পর চোখ সরিয়ে তাকালো ইলহামের দিকে। ঠিক সেই মুহূর্তে ইলহামও তাকালো তার দিকে। প্রার্থনা দৃষ্টি সরালো না, তাকিয়ে রইল আগের মতোই। অন্তর এলো না কেন? আর আজকেই কেন ইলহাম এলো? ইলহামই কি অন্তর? কিন্তু এটা কিভাবে সম্ভব? দুজনের ভয়েস সম্পূর্ণ আলাদা, কথা বলার ধরনও আলাদা। অন্তর সুন্দর করে কথা বলে, মিষ্টভাষী মানুষ। দূর থেকে শুধুমাত্র তার গলার আওয়াজ শুনেই বোঝা যায় তার মনের ভেতরের কথা। ইলহাম অন্তর হতেই পারে না। এই বজ্জাত অহংকারী তালগাছকে সে কিছুতেই বিয়ে করবে না। অন্তরের কি কিছু হয়েছে? কোনো বিপদে পড়েছে সে? তাকে কথা দিয়ে কেন কথা রাখলো না? রাতের খাবার খেয়ে মির্জা পরিবার সরকার বাড়ি থেকে বেরিয়েছে। প্রার্থনা রুমে এসে একের পর এক কল দিচ্ছে অন্তরের ফোনে। প্রথমে কয়েকবার কল ঢুকলেও এখন ফোন বন্ধ রয়েছে। রাগে নিজের ফোন ছুঁড়ে মারতে গিয়েও থেমে গেল প্রার্থনা। ধৈর্য ধরে মেসেজ লিখলো কয়েকটা, ছোট ছোট মেসেজ। এলেন না কেন? ঠিক আছেন আপনি? ফোন বন্ধ করলেন কেন? নাটক করছেন আমার সঙ্গে? এতগুলো দিন ধরে যে ভালোবাসি ভালোবাসি বললেন, সব মিথ্যা ছিল। যদি নাই আসবেন তাহলে রাজি হলেন কেন? মুখের ওপরেই না করে দিতে পারলেন না? এই মাঙ্গের নাতি, কোথায় গিয়ে মরলি? বাড়ি থেকে বিয়ে দিয়ে দিচ্ছে আমাকে। যদি আমাকে সত্যি ভালোবেসে থাকিস তাহলে আগামীকালে আসবি, নয়তো জীবনে কোনোদিন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবি না। মেসেজগুলো লিখে ফোনটা বিছানার ওপর ছুঁড়ে মারল সজোরে। প্রার্থনা নিজের বুকে জ্বালা অনুভব করছে। এমন জ্বালা এর আগে কোনোদিন অনুভব করেনি সে। গতকাল থেকে আজ সারাদিন সে শুধু অন্তরকে নিয়েই ভেবেছে। সে ধরেই নিয়েছিল অন্তর আসবে আর অন্তরের সঙ্গে তার বিয়ে হবে। আজ অন্তরকে দেখবে বলে অধীর আগ্রহে অপেক্ষা করেছে। দুই পরিবারের মধ্যে যেভাবে কথা হলো তা শুনে তার মনে হচ্ছে ইলহামের সঙ্গে তার বিয়েটা হচ্ছেই। গতকাল বড় মুখ করে বলেছে বাড়ি থেকে যার সঙ্গে বিয়ে দেবে বিনা বাক্যে তাকে বিয়ে করে নেবে। এখন কিভাবে বলবে ইলহামকে সে বিয়ে করবে না? এক মুখে দুই কথা বলার মেয়ে সে নয়। সে বড় গলা করে এটাও বলেছে সে কাউকে ভালোবাসে না, কারোর সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। অন্তরের কথা এখন কিভাবে বলবে? সে শিওর ছিল অন্তর আসবে তাকে দেখতে। ইলহাম যে আসবে তা তো বুঝতে পারেনি। বুঝতে পারলে সকালেই নিষেধ করে দিত যে সে এখন বিয়ে করতে চায় না। হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে প্রার্থনার। দাঁতে দাঁত চেপে গালি দিল অন্তরকে। মিলি দরজার সামনে এসে বলল, এমনভাবে দাঁড়িয়ে আছিস কেন? চেঞ্জ করে খেতে আয়। যাও, আসছি। মিলি চলে গেল। প্রার্থনা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে বের হলো রুম থেকে। ডাইনিং রুমে এসে দেখলো বাড়ির সবাই চেয়ারে বসে গেছে। প্রার্থনা ভাইয়ের চেয়ারের পাশে চেয়ারে বসলো। কয়েক ঢোক গিলে খেয়ে বাবার দিকে তাকিয়ে বলল, আব্বু ওনাদের নিষেধ করে দাও। প্রার্থনার কথা শুনে উপস্থিত সবাই তার দিকে তাকালো। বাইজিদ সরকার বললেন, কেন, কোনো সমস্যা? আব্বু, উনি আমার লেকচারার। মিলির স্বামী রেদওয়ান আহমেদ বলেন, তাদের সমস্যা কি? প্রার্থনা প্রার্থনা দুলাভাইয়ের দিকে তাকিয়ে বলল, লেকচারের সঙ্গে বিয়ে? এটা কেমন দেখায় না? শিক্ষক তো পিতার সমতুল্য। কে বলেছে শিক্ষক পিতার সমতুল্য? পিতার বয়সী হলে পিতার সমতুল্য, আর হাজব্যান্ডের বয়সী হলে হাজব্যান্ডের সমতুল্য। আজকাল টিচার আর স্টুডেন্টের বিয়ে অহরহ হচ্ছে। আমার দুই বন্ধুই নিজের স্টুডেন্টকে বিয়ে করেছে। রেদওয়ানের কথা শুনে ভেতরে ভেতরে ফুঁসে উঠল প্রার্থনা। ইচ্ছে করছে উঠে গিয়ে লোকটার মাথা ফাটিয়ে দিয়ে আসতে। রোহান বলল, তোকে এসব নিয়ে ভাবতে হবে না, আমি খোঁজ খবর নিয়েছি। ইলহাম ভালো ছেলে। সবাই নিজের মতো করে প্রার্থনাকে বোঝাতে লাগলো। সকলের কথার পিছে বলার মতো আর কোনো কথা খুঁজে পেল না প্রার্থনা। খাওয়া দাওয়া করে রুমে ফিরে এসে আরও কয়েকবার অন্তরের ফোনে কল করলো। ফোন এখনও বন্ধ। অন্তরের ফোন তো কখনো বন্ধ থাকে না। অন্তর কি ইচ্ছে করেই ফোন বন্ধ করে রেখেছে, নাকি তার কোনো বিপদ হয়েছে? পেরিয়ে গেছে দুদিন। ইলহামের সঙ্গে প্রার্থনার বিয়ে ঠিক হয়ে গেছে। আগামী শুক্রবার তাদের বিয়ে। অন্তরের সঙ্গে আর যোগাযোগ করতে সক্ষম হয়নি প্রার্থনা। অন্তর সেই যে ফোন বন্ধ করেছে এখনও আর চালু করেনি। অন্তরের বাড়ির অ্যাড্রেসও জানা নেই যে খোঁজ খবর নেবে। প্রার্থনা নিজের লেকচারারকে বিয়ে করবে না বলে নানান তালবাহানা করলেও কোনো লাভ হয়নি। লেকচারার বলে বিয়ে করবে না, এটা নিয়ে বিয়ে ভাঙার মতো কোনো কারণ না।
বিয়ে ভাঙার জন্য যৌক্তিক কারণ দেখাতে হবে, যা সে দেখাতে পারছে না। আগামীকাল ইলহামের পরিবারের সঙ্গে বিয়ের শপিং করতে যেতে হবে তাকে। বিয়ে নিয়ে এত তাড়াহুড়া কেন করছে সেটাই বুঝতে পারছে না সে। মনে হচ্ছে তাদের বিয়েটা খুব দ্রুত না হলে বড় কোনো অঘটন ঘটে যাবে। যত সব। এই করদিনে প্রার্থনা খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে সে অন্তরকে ভালোবাসে। অন্তর শুধুমাত্র তার বন্ধু নয়, তার হৃদয়ের গভীরে জায়গা করে নেওয়া একজন মানুষ। অন্তরের নাম আর নাম্বার ছাড়া অন্য কোনো কিছুই তার জানা নেই। অন্তরের বাড়ি কোথায়, সে কোথায় জব করে, কি জব করে, কিচ্ছু জানা নেই তার। জানা থাকলে কোনো না কোনোভাবে অন্তরকে খুঁজে বের করতে পারত। অন্তরের কোনো বন্ধুর নাম্বারও নেই। অন্তরের কথা মনে হলেই বুকে যন্ত্রণা শুরু হয়, চোখে পানি চলে আসে। সে অন্তরের কথা কাউকে বলতে পারছে না। যেই মুখে পুরো পরিবারের সামনে বলেছে সে কাউকে ভালোবাসে না, সেই মুখে এখন কিভাবে বলবে সে অন্তর নামের একজনকে ভালোবাসে? যদি বলেও তাতে লাভটা কি হবে? অন্তর নিজেই তো গায়েব। ছেলেটার কি হলো হুট করে? অন্তর একদিন বলেছিল, আমি তোমার ভেতর থেকে তোমাকেই চুরি করব, তুমি টেরও পাবে না। প্রার্থনা অন্তরের সেই কথার মানে প্রথমে বুঝতে পারেনি। যখন বুঝতে পেরেছিল হাহা করে হেসেছিল। বড় গলা করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিল, ঠিক আছে, চেষ্টা করে দেখুন পারেন কিনা। তবে এরকমটা কোনোদিন হবে না। আমি নিজের রাগকে কন্ট্রোল করতে না পারলেও নিজের মনকে কন্ট্রোল করতে পারি। প্রার্থনার কথা শুনে অন্তর শব্দ করে হেসেছিল। অন্তর সেদিন মজা করেনি, মিথ্যা বলেনি। সত্যি সত্যি তার ভেতর থেকে তাকেই চুরি করে ফেলেছে, আর চুরি করে চোর গায়েব হয়ে গেছে। খাবার না খেয়ে প্রার্থনাকে চুপচাপ মাথা নিচু করে বসে থাকতে দেখে রোহান বলল, প্রার্থনা, খাচ্ছিস না কেন? ভাইয়ের কথা শুনে চমকে উঠল প্রার্থনা। তড়িৎ গতিতে মুখ তুলে তাকালো ভাইয়ের মুখের দিকে। রোহান দেখলো তার বোনের চোখ জোড়া হতে টুপটাপ পানি গড়িয়ে পড়ছে। বোনের চোখে পানি দেখে বিচলিত হয়ে বলল, কি হয়েছে পাখি? কাঁদছিস কেন? মুখ নামিয়ে ফুপিয়ে উঠল মেয়েটা। গত দুদিন জোর করে খাবার গিললেও এখন কোনোভাবেই গিলতে পারছে না। মনে হচ্ছে গলা চেপে ধরে রেখেছে কেউ। ডাইনিং টেবিলে খাবার খেতে বসা উপস্থিত সবাই হকচকিয়ে গেছে প্রার্থনার কান্না শুনে। রবিবার থেকেই মেয়েটা কেমন যেন মনমরা হয়ে আছে। কারোর সঙ্গে ঠিকমতো কথা বলে না, রুম থেকেও বের হতে চায় না। রবিবার আর সোমবার বিয়ে করব না বললেও আজ সারাদিন কিছু বলেনি বিয়ে নিয়ে। রুহান বোনের মাথায় হাত বুলিয়ে বলল, পাখি, কি হয়েছে? প্রার্থনা কাঁদতে কাঁদতে ভাইয়ের মুখের দিকে তাকালো। কান্না জোরানো গলায় বলল, আমার কি অনেক বেশি বয়স হয়ে গেছে? আর 2 বছর পর বিয়ে দিতে পারতে না? রোহান কি বলবে বুঝতে পারছে না। জিসান বলল, প্রথম বললে লেকচারারকে বিয়ে করবি না, আর এখন বলছিস 2 বছর পর বিয়ে করবি। বাইজিদ সরকার বলে নিষেধ করে দেবো ইলহামের পরিবারকে। ঝাপসা চোখে বাবার দিকে তাকালো প্রার্থনা। বুঝতে পারছে সত্যিটা লুকিয়েতে গিয়ে ঝোঁকের মাথায় উল্টাপাল্টা কথা বলে ফেলেছে। চোখের পানি মুছে দুদিকে মাথা নেড়ে বলল, নিষেধ করতে হবে না, তোমাদের ছেড়ে থাকতে হবে তাই কান্না পাচ্ছে। রোহান একটু এগিয়ে বোনের মাথায় চুমু খেয়ে বলল, একদিন না একদিন তো তোকে শ্বশুরবাড়িতে যেতেই হবে। মেয়েদের যে সারা জীবন বাপ ভাইয়ের কাছে রাখা যায় না, রাখা গেলে তোকে কোনোভাবেই দূরে পাঠাতাম না আমি। সখিনা বেগম নাতনির দিকে তাকিয়ে বললেন, মাইনসের বাড়ির মাইয়ারা শুনি লাঙ্গের হাত ধইরা পালাইয়া যাইয়া বিয়া করে, আর এই সেমরি বিয়া করবো না বইলা কান্দে। তোর বয়সে আমি তোর বাপ চাচারে জন্ম দিছিলাম। সখিনা বেগমের কথা শুনে আবেগঘন পরিবেশ মুহূর্তে বদলে গেল। প্রার্থনার কান্নাও থেমে গেছে। জিসান বলল, প্রার্থনার বয়সে তুমি আমার বাপ চাচার মা হইছো এইটা তো কইলা। মেজো ভাইয়ের বয়সে আমার দাদা যে আমার বাপের বাপ হইয়া গেছিল এইটা কও না কেন? এমন দামরা একটা পোলারে বিয়ে করাও না কেন এখনো? জিসানের কথা শুনে রোহান কচমট করে তাকালো তার দিকে। সখিনা বেগম বললেন, বিয়া তো করাইতেই চাই, তোর ভাইয়েই তো রাজি হয় না। প্রার্থনা নাক টানতে টানতে বলল, ভাইয়া বিয়ে করলেই তো তুমি বিয়ে করতে পারো, সেই জন্যই ভাইয়ার বিয়ে নিয়ে তোমার এত মাথা ব্যথা, তাই না? জিসান আঙুল তুলে বলল, একদম উল্টাপাল্টা কথা বলবি না সাতচুন্নি। জিসানের কথা শুনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো প্রার্থনা। বিপদ আজ করে জিসান নিজেও উঠে দাঁড়ালো। বাপ চাচার পেছনে দাঁড়িয়ে বলল, সাতচুন্নিটাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করছো না কেন এখনো? ওই ইলহাম মির্জাকে কল করে কাছে নিয়ে আসতে বলো, এটাকে বিয়ে দিয়ে এখনই বাড়ি থেকে বিদায় করব। প্রার্থনা এগিয়ে এলো জিসানের দিকে। জিসান পেছাতে পেছাতে বলল, দেখ সাতচুন্নি, কামড়ে টামড়ে আমার রক্ত খেয়ে ফেলিস না। আমি এখনো বিয়ে করিনি, আমি মরে গেলে আমার বউ বিধবা হয়ে যাবে। জিসানের কথা শুনে প্রার্থনা রাগ করবে নাকি হাসবে বুঝতে পারছে না। নীতি বলল, তুমি চিন্তা করো না জিসান, তোমার অবর্তমানে ভালো ছেলে দেখে তোমার বিধবা স্ত্রীকে আমরা বিয়ে দিয়ে দেব। জিসান নাটকে ভঙ্গিতে বলল, না, এটা হতে পারে না। খাওয়া শেষ করে রুমে আসতে আসতে রাত 10:30 বেজে গেছে। বিছানার ওপর থাকা ফোনটা শব্দ করে কেঁপে চলেছে। প্রার্থনার বুক ধরফর করতে লাগলো। অন্তর কল করেছে। দ্রুত পায়ে এগিয়ে এসে ফোনটা হাতে নিয়ে দেখলো অপরিচিত নাম্বার। প্রার্থনা ভেবেই নিল এটা অন্তর।
এক মুহূর্তের জন্য সব কিছু ভুলে গিয়ে কল রিসিভ করে কানে ধরল, কিন্তু কোনো কথা বলল না। কিছুক্ষণ নীরবতার পর ওপাশ থেকে ভেসে এলো গুরুগম্ভীর গলার আওয়াজ, আসসালামু আলাইকুম। প্রার্থনার বুক ধক করে উঠল। এটা তো ইলহামের গলার আওয়াজ। ইলহাম কেন কল করেছে? প্রার্থনা চুপ করে থাকায় ওপাশ থেকে আবারও সালাম দিল ইলহাম। প্রার্থনা নিজেকে সামলে নিয়ে গম্ভীর গলায় সালামের জবাব দিল। ইলহাম বলল, কেমন আছেন? প্রার্থনা লম্বা শ্বাস টেনে নিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো। কি করছেন? কিছু না, ঘুমাবো এখন। বিয়ের খুশিতে দেখছে ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিয়েছেন। প্রার্থনার ইচ্ছে করছে ইলহামের মুখের উপর কলটা কেটে দিতে, কিন্তু ভদ্রতার খাতিরে দিতে পারছে না। ইলহাম আবার বলল, কি হলো ম্যাডাম, কথা বলছেন না কেন? ম্যাডাম? অন্তর কথায় কথায় তাকে ম্যাম আর ম্যাডাম ডাকত। ইলহাম এর আগেও একদিন তাকে ম্যাম বলেছিল, আজ আবারও ম্যাডাম বলল। প্রার্থনা সন্ধিহান কণ্ঠে বলল, কে আপনি? আপনার হবু বর ইলহাম মির্জা। হঠাৎ এমন অদ্ভুত প্রশ্ন করছেন কেন? প্রার্থনা কিছুক্ষণ চুপ থাকার পর অনুরোধের সুরে বলল, স্যার, আমি এই বিয়েটা করতে পারবো না। আপনি বাড়িতে নিষেধ করে দিন। করতে না পারার কারণ? আপনি আমার লেকচারার, আমি আপনার স্টুডেন্ট। এই বিয়েটা কিভাবে সম্ভব আপনিই বলুন স্যার। আমি কিছু বলতে পারবো না। প্লিজ স্যার, প্লিজ আপনি বাড়িতে বলে দিন যে আপনি বিয়েটা করবেন না। তুমি বলো। বলেছি, কেউ শুনছে না। আমিও অসংখ্যবার বলেছি, কেউ শুনছে না। আমি বিয়ে করব না আপনাকে। ঠিক আছে, বাড়িতে বলে দাও। প্রার্থনা কিছুটা উত্তেজিত হয়ে বলল, আমার কথা শুনছে না বলেই তো আপনাকে বলছি। আম্মুর তোমাকে অনেক পছন্দ হয়েছে। আমি আরেকবার বিয়ে ভাঙার কথা বললে আম্মু আমাকে সোজা বাড়ি থেকে বের করে দেবে। মাম্মাস বয়দের আমার একদম পছন্দ নয়। সমস্যা নেই, বিয়ের আগে মাম্মাস বয়, বিয়ের পর ওয়াইফস হাজব্যান্ড হয়ে যাব।